এই যে দাদা যাচ্ছেন ইকুল 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 তার কাকার ব্যাগ নিয়ে নিয়েছে আরেকজন দেখে অবাক আমার ভাই কোথায় চললেন দাদা ও দাদা ইকুল ও টাকলা বস ইকুল ও দাদা এদিকে তাকা লাল এদিকে তাকা নড়ন নড়ন নড়ে নড়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই গরমে আর ভালো আছো বলতে হয় না, তবু বলার জন্যই বলে দিলাম, কারণ গরমে অবস্থা সবারই খুব খারাপ। তো সবার জন্য একটা স্মল অ্যাডভাইস, যাদের বেরোতেই হচ্ছে কাজের জন্য, বেরোতে তো হবেই, তারা প্লিজ নিজেদের দিকে খেয়াল রেখো। একটু লিকুইড যে কোনো খাবারের ওপর থেকেও ফলের রস একটু বেশি করে খেও, জল একটু বেশি করে খেও, সুস্থ থাকো এবং আর সবাইকে সুস্থ রেখো। আচ্ছা, থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো এটা একটা সানডে ইভিনিং থেকে মানডে মর্নিং অবধি। আমি পুরো ভিডিওটা রেকর্ড করতে পারিনি, পুরো ভিডিও বলতে পুরো টাইমের যে ভিডিওটা রেকর্ড করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে একা হাতে সংসারটা সামলাই। তো স্বাভাবিকভাবে সবসময় ক্যামেরা ওইভাবে রেকর্ডিং পজিশনে রাখা সম্ভব হয় না। আর যেহেতু আমার ওই ফোনেতে কল আসে বা ওই ফোনেতেই সমস্ত রকম কাজ হয়, তাই ভিডিও রেকর্ড করা সবসময় পসিবল হয় না। যতটুকু আমি ভিডিও রেকর্ড করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এটা সানডে ইভিনিং, আমি গেছিলাম প্রীতমের টোটো। প্রীতম বলতে আমার বড় ননদের ছেলে, আমার ভাগনার টোটো করে, কারণ ইউজুয়ালি আমরা রবিবার দিন বেরোই। কোনো র্যান্ডাম টোটো ধরে নিলে কি হয়, তার রুট ফিক্সড থাকে, সেই রুটেই সে যায়। তো হঠাৎ করেই রানার সেদিন মনে হয়েছিল যে প্রীতমকে ডেকে নিই, প্রীতমের টোটো হলে তবু একটু এদিক ওদিক যাওয়া যাবে। তাও রানার গাড়িটা খারাপ হওয়ার পর থেকে এই স্টেডিয়াম চত্বর বা অনেক দিকেই, যেহেতু টোটোদের রুট ফিক্সড থাকে, দরকার না পড়লে অন্য রুটে যাওয়াই হয় না। তো যাই হোক, সেদিন অনেক দিন পর প্রায় স্টেডিয়ামে যাওয়া হলো। কিছু কিছু গাড়ি আছে এত বেশি হর্ন দেয় না, মাথাটা যন্ত্রণা করে যায়। যাই হোক, আমার এই রাস্তার ধারে ঘরের যেমন সুবিধাও আছে তেমন না ডিসঅ্যাডভান্টেজ প্রচুর আছে। এনিওয়েজ, এই মুহূর্তে রানা একটি সরকারি অফিসারের গাড়ি চালাচ্ছে। তো সেখানে রানার যেহেতু প্রফেশনটাই ড্রাইভার, এবার রানার ডিউটি টাইমিং হচ্ছে সোম থেকে শুক্র সকালে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়। আর ও যেহেতু 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়, আমাকে মোটামুটি 4:30 সময় উঠে, 4টে থেকে 4:30-র মধ্যে উঠে রান্না শুরু করে ফেলতে হয়। অত তাড়াতাড়ি আমায় রান্না করার জন্য উঠতে লাগে না, যদি না একান্ত ছেলেটা বারবার ঘুমের মধ্যে উঠে পড়তো। কারণ ভিডিওর যত ভিডিও এগোবে তোমরা দেখতেই পাবে যে ছেলে ঘুম থেকে উঠে পড়লে, এই যেমন প্রথম সোমবারের সকালের ভিডিওটা শুরু হচ্ছে 5:15 দিয়ে। তো আমি উঠেছিলাম 4:25-এ। ছেলে কোনো কারণবশত, সব দিন এটা হয় না, বাচ্চা আনপ্রেডিক্টেবল, সব দিন না হলেও কোনো কারণবশত সেই দিনকে ও উঠে পড়েছিল আমার অ্যালার্মের আওয়াজটা ওর কানে যেতে। তো সেই জন্যে ওকে ঘুম পাড়িয়ে রেখে বেরোতে 5:15 হয়ে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরে আস্তে আস্তে 5:15 হয়ে যায়। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আচ্ছা, সেদিনের মেনু ছিল, সেই সোমবারের মেনু ছিল খুব সিম্পল: ভাত, ডাল, আর রুটি তরকারি, ঢ্যাঁড়সের তরকারি ভাতের সাথে, উচ্ছে ঝাল, এইসব। ঢ্যাঁড়সের তরকারিটা ইউজুয়ালি আমি ভাত দিয়ে একদম পছন্দ করি না, আর রানা বা আমার শাশুড়ি পছন্দ করে, এই কারণে ঢ্যাঁড়সের তরকারিটা শুকনো শুকনো হতে হয়। ঢ্যাঁড়সের যে একটুখানি গ্রেভি ব্যাপারটা, সেটা রানা পছন্দ করে না। একটু স্পাইসি হবে আর একটু শুকনো হবে, সেই ধরনের করে দিলে রানা তবু খেয়ে নেয়।
সেটা রুটির সাথেও খেতে পারে, ভাতের সাথেও খেতে পারে। মেনলি আমার শাশুড়ি ভাতের সাথে খুব পছন্দ হয়। এবার এর আগে যেটা বলছিলাম যে রান্নার যে কাজের ধরন, সেই অনুযায়ী যেহেতু আমায় ভোরে উঠে রান্না করতে হয়, আমি রাত্রিবেলা সমস্ত কুটনো কুটে রেখে, সমস্ত সবজি কুটে রেখে, এটা আমাদের কলোকাল ল্যাঙ্গুয়েজ, কুটনো কোটা, আমার বাপের বাড়ির ল্যাঙ্গুয়েজ, তাই বলে দিলাম। তো সমস্ত সবজি কেটে রেখে রেডি রাখি এবং পরের দিন অত সকালে উঠে রান্না করতে হয় বলে এবার সবজি কাটার টাইমটা আমি পাবো না, কারণ ছেলে যদি উঠে পড়ে, ভিডিওর পরে মাঝখানে তোমরা দেখতেই পাবে যে একবার ছেলে উঠে পড়লে কতক্ষণ টাইম লাগতে পারে যে ঘর থেকে বেরোনোর জন্য। প্রায় আধ ঘন্টা 45 মিনিট মাঝে মধ্যে এরকম সময় লেগে যায় ছেলেকে আরেকবার ঘুম পাড়িয়ে বেরিয়ে আসতে, কারণ ছেলে যদি অত সকালে উঠে পড়ে ভীষণ ট্যান্ট্রাম দেখাবে, খুব সমস্যা তৈরি হবে, কারণ ঘুমটা যদি বাচ্চা মানুষ ঘুমটা কমপ্লিট না হলে সারা দিনটা জ্বালাতে পারে। এটা যারা বাচ্চা নিয়ে ঘর করেছে তারা খুব ভালো ফিল করতে পারবে। আচ্ছা, এখানে দেখিয়ে দিলাম আমার শাশুড়ি আগের দিন ভেবেছিল মুগের ডাল হবে। শাশুড়ি তো ডাল খায় না, কিন্তু রানা আর আমি ডালটা খাই। তো শাশুড়ি কী করে, মুগের ডালটা এককালীন অনেকটাই ভেজে রেখে কৌটো করে রেখে দেয়। তো তখন গরম ছিল বলে শাশুড়ি ভেজে রেখে দিয়ে চলে গেছিলো, পরে বলেছিল যে কৌটোয় শিফট করে নিতে। তো আমি তখন আর শিফট করিনি, পরের বেলা থেকে করে নিয়েছিলাম। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করিনি, তোমরা হয়তো ভিডিও দেখতে দেখতে অনেকেই আমাকে বলবে যে তোমার রান্নাঘরে কৌটোয় বা বাটিতে পোকা। অ্যাকচুয়ালি এটা পোকা নয়, ছোট ছোট আরশোলা হয়েছে। আমায় একজন বলেছিল বাচ্চার ঘরে এই আরশোলাটা হয়, কিন্তু আমার বাচ্চা এসে গেছে, তারপর প্রায় 1 বছর 2-3 মাস হয়ে যাবে, এরকম বয়সের কাছাকাছি চলে গেছে। মানে আমার ঘরে এই আরশোলার উদ্ভবটা হয়েছে এই গত কয়েক মাস ধরে, খুব সম্ভবত মাস 4 হবে। তো এই আরশোলাটা সেই ক্ষেতে পঙ্গপাল ঢুকে গেলে যতটা অসুবিধা হয়, মানে ক্ষেত নষ্ট করে দেয় কথায় শুনেছি, তো ঠিক সেরকম গোটা ঘর বাড়ি নষ্ট করছে। মানে সমস্ত খাবারে ওদের এন্ট্রি, সমস্ত জামা কাপড়ে ওদের এন্ট্রি। একটা সময় ছিল আমার ছেলের গায়ে একটু র্যাশ বেরিয়ে গেছিলো, তো ডাক্তারকে গিয়ে বলাতে ডাক্তার তখন বলেছিল যে হ্যাঁ ওটা থেকেই হয়। সেই সমস্ত জামাকে ডেটল দিয়ে কাচা করিয়ে তারপর জামা পরাতে পেরেছিলাম। তো খুব প্রবলেম হয়ে গেছিলো। ভয়েস ওভার করতে বসেছি, তার মাঝেই রানা চলে এসেছিলো রাতের খাবার আর টিফিনটা নিয়ে, সেটা সেরে আবার শুরু করছি ভয়েস ওভার দেওয়া। আচ্ছা, আমি এই আরশোলার ব্যাপারে এই কারণেই বললাম, আমি একটা রিলসে দেখেছিলাম যে বেকিং সোডা আর চিনি গুঁড়োকে মিশিয়ে দিতে তো আরশোলা নাকি পেট ফুলে গিয়ে মারা যায়। সেটাও ট্রাই করেছিলাম, আরশোলার জন্য যে চক্করি দেয় সেটা ট্রাই করেছিলাম। এছাড়া তো ওই স্প্রে আছেই, কিন্তু এই আরশোলাগুলো স্প্রেতে মরে যায়, কিন্তু এই ছোটো ছোটো আরশোলা একটা দুটোর জন্য স্প্রে অনেকটা নষ্ট হয়ে যায়। তাছাড়া এই বেকিং সোডার যে ইয়েটা ওষুধটা, সেটাতে কোনোভাবেই এই আরশোলা মরে না এবং চক্করিতেও মরে না। উল্টে এরা তো এত বেড়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, জামা কাপড় আলমারি কিছু বাদ নেই। আলমারিতে তবু একটু বাঁচোয়া যে ন্যাপথলিন দেওয়া আছে, আমার আলমারিটা তবু একটু বাঁচোয়া, কিন্তু ছেলের ক্যাবিনেটে ভরে গেছিলো, সেখানেও ন্যাপথলিন দিয়ে রাখি। যতক্ষণ ন্যাপথলিনের গ্যাসটা আছে ততক্ষণ হয়তো একটু কম আনাগোনা করে, কিন্তু হ্যাঁ একেবারে যে আনাগোনা বন্ধ হয়ে যায় ব্যাপারটা সেটা নয়। আমাদের বক্স খাটের ভেতরটা এদের পুরো আস্ত একটা আস্তানা হয়ে গেছে। লিটারেলি একটা গোটা বেলা সময় নিয়ে আমি বক্স খাট পরিষ্কার করি, প্রত্যেকটা জিনিসকে বার করে করে। বক্স খাটে প্রচুর জিনিস, বিশেষত ঠাকুরের বাসন কোসন ওখানে বেশি, তো এছাড়াও আদার্স অনেক জিনিস থাকে, সেই সব বার করে গোটা বক্স খাট পরিষ্কার করেছিলাম। কিন্তু জাস্ট 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে ওরা আবার যথারীতি প্রচুর বাসা বাঁধে। এবং হ্যাঁ, কোনোভাবেই সম্ভব হয় না ওদের আবার সরিয়ে দিয়ে, কারণ সময়টা একদমই কম, বাচ্চা নিয়ে পসিবল হয় না আবার বক্স খাট নিজে থেকে কতটা ক্লিয়ার করব। যদি কারোর মনে হয় মানে জানা থাকে এই আরশোলা, এই ছোটো ছোটো আরশোলা, বড় আরশোলা মারা ঠিক আছে, চক্করি দিয়ে দিলে মরে যায়, মানে স্প্রে দিয়ে দিলে মরে যায়, কিন্তু এই ছোটো আরশোলা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এটা যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকো একটু জানিও কমেন্টে, তাহলে সেই পন্থাটাই আমি অবলম্বন করতে চাইছি। গল্প করতে করতে মোটামুটি তরকারি পাতি সব হয়েই গেল। এসেছি রান্নার ঘরে,
এখানে একটা মজার জিনিস আছে, আমার ফ্রিজের ব্যবহার। ফ্রিজটা খারাপ হয়ে গেছে মোটামুটি 1 বছর হতে চলেছে। যে জিনিসটা খারাপ হয়েছে, কোম্পানি থেকে লোককে ডাক করানো হয়েছিল, তো সে দেখে এটাই বলে যে ফ্রিজ সারাতে যে পার্টসটা খারাপ হয়েছে সেইটা সারাতে যে অ্যামাউন্টটা লাগবে, সেই অ্যামাউন্টটা ডাউন পেমেন্ট করে দিলে নতুন ফ্রিজ চলে আসবে। তো এই মুহূর্তে বেশ কিছু বার্ডেন আছে, বেশ কিছু এক্সট্রা খরচা চলছে, সেই কারণে এক্সট্রা বার্ডেন আমি কিছু নিতে চাইনি। একটা টাইম এলে আমি ফ্রিজটা নেব। তো এই মুহূর্তে ফ্রিজ ছাড়াই আমার পুরো সিস্টেমটা চলছে। ফ্রিজ থাকলে অতি অবশ্যই ভীষণই সুবিধে হয়, কিন্তু হ্যাঁ, গত 1 বছরের কাছাকাছি হয়ে যাবে ফ্রিজ নেই। এবং খুব যে অসুবিধাতে পড়ে গেছি, একদম চলতে পারছি না এরকম নয়, কারণ আগেকার দিনে ফ্রিজ না থাকলেও মানুষজন চলেছে, এবং হ্যাঁ, ওইভাবেই আমি চলছি। সব রকম পরিস্থিতি মানিয়ে নেওয়া আমার ভালোও লাগে। যে খুব অসুবিধে হয়ে যাচ্ছে না, অসুবিধে হচ্ছে, কিন্তু অসুবিধাটাকেও মানিয়ে নিতে হবে, এটা একটা ব্যাপার। গল্প করতে করতে মোটামুটি আমার তরকারি তো হয়েই গেল, দেখতে পেয়ে যাচ্ছ। এখন বলি না, তোমাদের সাথে শেয়ার করি যে হ্যাঁ, আমার হাতে সময়ের খুব অভাব। এই ভিডিওটা রবিবার আর সোমবার মিলিয়ে শ্যুট করা হয়েছিল, কিন্তু দেখো ভিডিও দিতে দিতে প্রায় উইকেন্ড চলে এলো। এই রকম আমার প্রায় দিন যায় যে হ্যাঁ, ছেলে 5 মিনিটের গ্যাপে দুবার উঠে পড়ে। এই দিনও সেরকমই হয়েছিল। আমি একবার ঘুম পাড়িয়ে রেখে 6:30 6:35 নাগাদ বেরোলেও আবার যথারীতি ছেলে 5 মিনিটের গ্যাপে উঠে পড়ে, এবং তারপর ঘুম পাড়িয়ে রেখে বেরোতে বেরোতে 7:20 হয়ে গেছিলো। তোমাদের দেখিয়ে দিলাম সময়টা। এবং আমার বড় ছেলের এত গরম লেগে গেছে, দেখো মেঝের মধ্যে শুয়ে পড়েছে। ও এই সারা রাত্রি করতে থাকে, ওর বাবাকে জ্বালায়। এই ঘরটাতে ওর বাবা আর ও গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে, এবং সারা রাত গরমের চোটে একবার নিচে নামে, একবার ওপরে ওঠে। আচ্ছা, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার যেহেতু ওসিডি আছে, এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওয়ে। তো আমার এই রান্নাঘরে কাজ করতে করতে আমি রান্নাঘর পরিষ্কার করতে থাকি, মানে সেটা কুকটপ হোক বা বেসিনে কিছু বাসন জমে থাকলে হোক, সেটা পরিষ্কার করে দিই। কারণ আমার ওই বাসন জমিয়ে রাখলে বা কুকটপ ময়লা হয়ে থাকলে আমি কাজ করতে পারি না, একদম কাজ করতে পারি না। ইনফ্যাক্ট আমি পায়ের তলায় ময়লা পড়ে থাকলেও সেটা কাজ করতে আমার অসুবিধা হয়ে যায়। যা টাইম হয়ে গেছে তাতে রানাকে চা দেওয়ার টাইম হয়ে গেছে, রানার ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, তাই রানার চাটা বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, রানার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, রানা কিন্তু সোম থেকে শুক্র সকালবেলা বেসিক্যালি লিকার খায়। ও অতটা চায়ের ভক্ত নয়, দুধ চাটা ও খুব কম খায়, শুধুমাত্র ছুটির দিনে খায়। এবং মেনলি ও লিকার চা খায় হালকা চিনি দিয়ে। দুধ চাটা আমি আর আমার শাশুড়ি খাই, এবং আমি একটু বেশিবার খেয়ে ফেলি। জানি এটা প্রবলেমের, হয়তো শুনে অনেকেই বলবে যে হ্যাঁ, দুধ চা এতবার খাওয়া উচিত নয়, আমিও জানি, কিন্তু সারা দিনে এত কাজ করতে হয় যে দুধ চাটাই যেন আমাদের দিন শেষে এনার্জি দেয়। এবং দুধ চায়ের প্রতি আমার আলাদাই একটা ইমোশন কাজ করে। সেটা আজকে নয়, বহু ছোট থেকে, যখন আমি মাধ্যমিক দিই সেই সময় থেকে আমার দুধ চা খাওয়া শুরু হয়। তারপর থেকে এই দুধ চায়ের প্রতি একটা ইমোশন কাজ করেছিল। যখন আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন যে দুধ চা একদমই চলবে না। তখন আমি লিকার খেতাম, এবং চিনি ছাড়া। আমি চিনি ছাড়া লিকারও খাই, সে অভ্যেসও আছে, কিন্তু দুধ চাটা হলে মনে হয় খুব ভালো হলো। রান্নার ঘরটা সবার আগে পরিষ্কার করে দিই, বাসি পাটঝাট কাজটা ওই ঘরেই আগে করে দিই, কারণ যাতে রান্না পরিষ্কার ঘর থেকে বেরোতেই পারে কাজে। আচ্ছা, এখানে দেখিয়ে দিই, আমার শাশুড়ি গেছিলো বাপের বাড়ি,
সেখান থেকে মাসির বাড়ি থেকে এনেছে আম। এই আম দিয়ে হবে জেলি আর আমের আচার গুড় দিয়ে। আমার শাশুড়ি বানিয়েছিল এবং এক সপ্তাহ পর দিতেও যাবে। এই ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার যাব পাশের ঘরে, মানে যে ঘরে ছেলে ঘুমোচ্ছিল সেই ঘরটা পরিষ্কারের ব্যাপার আছে। রান্নাঘরটাও বেশ এলোমেলো হয়ে গেছিলো, এই রান্নাঘরটাও পরিষ্কার করে দিলাম। এটা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হচ্ছে, কারণ ছেলে ঘুম থেকে ওঠার পর আমি হঠাৎ করে ওকে ঘরের বাইরে বার করি না। ও যতক্ষণ না ধাতস্থ হচ্ছে, ও যতক্ষণ না নিজে থেকে কোল থেকে নামতে চাইছে, প্রায় 15 থেকে 20 মিনিট আমি ওকে সময়টা দিয়ে থাকি। দিনের মধ্যে এরকম বেশ কিছু সময় থাকে যেটা খুব স্পেশাল মোমেন্ট থাকে এবং ও স্পেশালি আমাকে চায় যে আমার কাছেই থাকবে, অন্য কোথাও যাবে না, এবং আমি সেখানে অন্য কোথাও পাঠাইও না, আমি আমার কাছেই রাখি। বিশেষত এই যেমন ঘুম থেকে উঠলে প্রায় 15-20 মিনিটের কাছে ও এরকম কোলে কোলে ঘুরতে থাকে এবং ওর সাথে অনেক 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 আদর করা, গল্প করা সব চলতে থাকে। তো এই সময়টা ও ভালোভাবে কাটালে সারা দিনটা ওর ভালোই কাটে, আমি এটা খুব ভালোভাবে ফিল করতে পারি। আর এই ভিডিও করতে গিয়ে ঘরটা দেখতেই পাচ্ছ এখনও বাসি কাজ কমপ্লিট হয়নি বলেই অগোছালো হয়ে আছে। তো এই ভিডিওর ভয়েস ওভার করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এর আগে খেয়াল তো করেছি কিন্তু ভিডিওতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আমি যেখানে যেখানে যাই ছেলে আমার সাথে সাথে ঘোরে। এখন যখন ভিডিওর ভয়েস ওভার করতে যাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ, আমি ঘরের যেদিকে যেদিকে যাচ্ছি ও আমার পিছু নিয়েছে সেদিকে সেদিকে যাওয়ার। এটা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি। যাদের ঘরে বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সটা করেছে, তারা বুঝতে পারবে এই অনুভূতিটা কীরকম। আমার তো বেশ ভালোই লাগে, সারাক্ষণ আমার লেজুর সঙ্গে 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 ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে একটু বলবে। আচ্ছা, এখানে মোটামুটি শুরু হয়ে গেছে আমার ঘরের বাসি পাটঝাটের কাজ, কিন্তু এই ঘরের বাসি পাটঝাটের কাজ আমি একটু গ্যাপ রেখে রেখে করি। গ্যাপ মিন্স একটু সময় নিয়ে করতে হয়, কারণ ছেলের দুধ হালকা ঠান্ডা হতে দিয়ে আমি এই ডেলি কিছু জিনিসপত্র যেটা খাটের নিচে থাকে সেগুলো তুলে খাটের উপরে রেখে দিয়ে আগে ছেলেকে খাইয়ে দিই, তারপরেই আমি আবার ঘর ঝাঁট দেওয়া, ঘর মুছে দেওয়া এইসব কাজগুলো করি। আচ্ছা, আমার যেহেতু বক্স জানলা, আর বক্স জানলায় আমার দু ছেলেই উঠে বসে থাকতে খুব ভালোবাসে। আমি আগে তো এরকমভাবে করতাম না, কিন্তু এখন ডেলি আমি বক্স জানলাগুলো, 4টে বক্স জানলাই আমি মুছে দিই, দুটো ঘর মিলিয়ে। কারণ ছেলেরা যে কোনো জানলায় যখন তখন গিয়ে বসে পড়তে পারে, সেই কারণেই আমার 4টে জানলাই মুছে দেওয়া। এখানে মোটামুটি কাজ চলছে, আর একটু পরেই আমি ছেলেকে খাওয়াতে বসবো। আচ্ছা, এই ভিডিওয় কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে একটা ডেচকি করে আমার ছেলের ভাত বসেছে। এই ডেচকিটা তার ছোট দিদা, মানে আমার ছোটো পিসি, আমাকে বেশ কিছু বাসনকোসন দিয়েছিল এবং সেই সময় দিয়ে দেয়, বলে যে আমার নাতির এই ডেচকিটা, এটা আমার ছোটো পিসাই রিটায়ারমেন্টের সময় পেয়েছিল এবং এটা করে ওকে ভাত করে দিতে বলে। যেদিন থেকে পাঠিয়েছে সেদিন থেকেই এটা করেই আমি ওর ভাত বা সন্ধ্যাবেলা ডালিয়া এইসব করে দিই, কারণ সে ভালোবেসে পাঠিয়েছে তার কর্তাকে, তার কর্তার জিনিস সেই কর্তাই ইউজ করুক। আচ্ছা, এই যে ক্যাবিনেটের কথা ভিডিওর প্রথমে তোমাদের বলেছিলাম যে ছেলের জিনিসপত্র থাকে, যেখানে আরশোলা হয়ে গেছিলো, এই ক্যাবিনেটের মধ্যে এই 4টে থাকে, পুরোটাই ছেলের জিনিস, খেলনা, জামা কাপড়, কাঁথা, ওষুধপত্র, খাবার দাবার এইসব রেখে দিই। তো আগের দিন কাচাকুচি হয়েছিল, ছুটি ছিল, সেদিন কাচাকুচি হয়েছিল সারা সপ্তাহের জিনিসপত্র, সেগুলোকেই পাঠ করে নিয়ে সমস্ত কিছু জায়গায় জায়গায় রেখে দিচ্ছিলাম। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে এইটুকুই বলবো, আশা করছি এতদিন পর পর ভিডিও দিলেও ভিডিও তোমাদের ভালোই লাগবে। ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব সপ্তাহে একটা করে অন্তত ভিডিও দেওয়ার, তবে সেটাও খুব তাড়াতাড়ি।
আশা করব আজকের ভিডিও তোমাদের ভালোই লেগেছে। দেখতে থাকো মধুস ব্লগ 2K23। থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটা কথা একদমই বলা হয়নি, ভুলে যাচ্ছিলাম, শেষে হলেও বলে দিই। অনেকেই আমাকে বলেছে আমি ভীষণ রোগা হয়ে গেছি, আমি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করছি না, বা সময় পাচ্ছি না, বা কিছু প্রবলেম হচ্ছে শারীরিক। আমি তাদের জন্য বলে দিচ্ছি, একদম প্রবলেম হচ্ছে না, আমি একদম ঠিক আছি, খুব সুস্থ আছি, এনার্জি পাচ্ছি। এতটা ওয়েট লস হয়েছে কিন্তু এনার্জিটা ফুলফিল আছে। আমি আমার ছেলের পেছনে দৌড়ে চলেছি, ওর জন্য খাটতে পারছি, আমি আমার সংসারের জন্য খাটতে পারছি, তো আমি খুব ভালো আছি। তোমাদের কনসার্নের জন্য আমি সত্যি সত্যি ভীষণ খুশি যে তোমরা এত আমাকে নিয়ে কনসার্ন। আমার সত্যিই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই বাই।